final stop, the ultimate solution. নমস্কার। সুলতানি যুগ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে, আজ আমরা সেই সেরা ২০টি প্রশ্ন আর তার উত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করে দেওয়া যাক। মূল আলোচনা শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুতি কেমন। এই প্রশ্নগুলোর উত্তরগুলো কি সব জানা আছে? এই ঝটপট প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব তৈয়ারি কতটা পাকা। আমাদের প্রথম রাউন্ডে থাকছে সুলতানি যুগের একেবারে গোড়ার কথা, মানে এর ভিত্তি আর প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কয়েকটা প্রশ্ন। চলুন দেখে নিই প্রথম প্রশ্নটা কি। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রশ্নে দুটো উত্তর লুকিয়ে আছে। প্রথমত, একতা প্রথা কে চালু করেন? আর দ্বিতীয় প্রশ্নটা হল, কার সময় চেঙ্গিস খাঁ প্রথমবার ভারত আক্রমণ করেন? ভাবছেন দুজন আলাদা সুলতান? না, দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু একজনই, আর তিনি হলেন ইলতুৎমিশ। হ্যাঁ, সেই ১২২১ খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁর আক্রমণের সময় তিনিই ছিলেন দিল্লির সুলতান। ইলতুৎমিশ একটা খুব শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছিলেন। নাম ছিল ৪০ চক্র বা চিহালগানি। তুর্কি অভিজাতদের নিয়ে গড়া এই দলটা খুব ক্ষমতাশালী হয়ে উঠেছিল। প্রশ্ন হল, কোন সুলতান এসে এই গোষ্ঠীর ক্ষমতা একেবারে ভেঙে দিয়েছিলেন? উত্তরটা হল গিয়াসউদ্দিন বলবন। তিনি চেয়েছিলেন সুলতানের ক্ষমতাই হবে শেষ কথা, তাই এই পদক্ষেপ নিয়েছিলেন। আমরা ইকতা প্রথার কথা তো শুনলাম, কিন্তু এই ইকতা জিনিসটা আসলে কি? সহজ ভাষায় এটা ছিল একটা ব্যবস্থা যেখানে সামরিক বা প্রশাসনিক কাজের জন্য সরাসরি বেতন না দিয়ে একটা এলাকার ভূমিরাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো। এটাই ছিল সুলতানি প্রশাসনের একটা বড় ভিত্তি। বেশ, এবার আমরা সুলতানি যুগের একেবারে স্বর্ণযুগে ঢুকছি, মানে খুলজি বংশের শাসনামলে। এই সময়টাতে কি সামরিক শক্তি, কি অর্থনীতি, সবকিছুতেই সাম্রাজ্য তার শিখরে পৌঁছেছিল। ১৩ শতকের একদম শুরুর দিকে কোন মুসলিম সেনাপতি প্রথম বাংলা জয় করেছিলেন? উত্তরটা বেশ লম্বা। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। সালটা ছিল ১২০৩ খ্রিস্টাব্দ। দিল্লির সিংহাসন থেকে বিন্ধ্য পর্বত পার হয়ে সেই দক্ষিণ ভারতে, মানে দাক্ষিণাত্যে প্রথম সামরিক অভিযানকে চালিয়েছিলেন। এই কৃতিত্বটা ছিল সুলতান আলাউদ্দিন খলজির, যিনি সুলতানি সাম্রাজ্যের সীমানা অনেক অনেক দূর বাড়িয়েছিলেন। একটা বিশাল সেনাবাহিনী উদ্ধৃতি মেনটেন করতে তো প্রচুর টাকার দরকার, তাই এক সুলতান একটা যুগান্তকারী ব্যবস্থা নিলেন। বলুন তো, কে সেই বিখ্যাত বাজারদর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? উত্তরটা অবশ্যই আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য জয়ের পেছনে কিন্তু একজনের বিরাট অবদান ছিল। কে ছিলেন তার প্রধান সেনাপতি? তিনি হলেন মালিক কাফুর। তার বীরত্বের কারণেই দাক্ষিণাত্যে খলজিদের শাসন প্রতিষ্ঠা করা সহজ হয়েছিল। বাজার দর নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও একটা দারুণ ব্যবস্থা চালু হয়েছিল। প্রশ্ন হল, দিল্লি সুলতানিতে প্রথম রেশনিং ব্যবস্থা কে চালু করেন? এটার উত্তরও কিন্তু আলাউদ্দিন খলজি। তার অর্থনৈতিক সংস্কারগুলো সত্যি ভাবা যায় না। খলজি যুগ যে শুধু যুদ্ধ বা অর্থনীতি নিয়েই ছিল তা কিন্তু নয়, স্থাপত্যেও এর দারুণ ছাপ দেখা যায়। দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে যে অসাধারণ সুন্দর আলাই দরওয়াজা আছে, ওটা কে বানিয়েছিলেন? হ্যাঁ, এটাও আলাউদ্দিন খলজিরই এক অমর কীর্তি। খলজিদের পর এবার আমরা আসছি তুঘলক যুগে। এই সময়টা ছিল খুব ইন্টারেস্টিং, কারণ একদিকে যেমন বড় বড় সব পরিকল্পনা নেওয়া হচ্ছিল, তেমনি বিশ্ব থেকে বিখ্যাত ব্যক্তিরাও ভারতে আসছিলেন। চলুন এই পর্বের প্রশ্নগুলো দেখে নিই। সুলতানি যুগের সবচেয়ে আলোচিত আর বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটা ছিল রাজধানী বদলে ফেলা। আচ্ছা, কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে সোজা দেবগিরি বা দৌলতাবাদে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন? তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক, যার অনেক পরিকল্পনাকেই বলা হয় সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। এই সময়ে বিশ্বভ্রমণের এক মহাতারকা ভারতে এসেছিলেন। বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন। তিনি এসেছিলেন সেই মোহাম্মদ বিন তুগলকের সময়েই, আর তার লেখা বই থেকেই আমরা ওই সময়টা সম্পর্কে এত কিছু জানতে পারি। তুগলক বংশেরই আরেকজন খুব গুরুত্বপূর্ণ সুলতান ছিলেন, যিনি প্রশাসনিক সংস্কারের জন্য বিখ্যাত। প্রশ্নটা হল, কোন সুলতান দাসদের জন্য দিওয়ান-ই-বন্দেগান নামে একটা আলাদা দফতর বা ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। সেই সময়ের ইতিহাস জানার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বই হল তারিখ-ই-ফিরোজ শাহী। এই বিখ্যাত বইটা কে লিখেছিলেন? এর লেখক হলেন ইতিহাসিক জিয়াউদ্দিন বরনী, যিনি ফিরোজ শাহ তুগলকের সময়ই ছিলেন। সুলতানি যুগের একজন কিংবদন্তি, একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, তাঁকে একটা বিশেষ নামে ডাকা হতো। বলুন তো, ভারতের তোতা পাখি বা তুতি-ই-হিন্দ কাকে বলা হয়? তিনি আর কেউ নন, বহুগুণের অধিকারী আমির খসরু।
তাহলে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে বিশাল সাম্রাজ্যটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল আর বিভিন্ন আঞ্চলিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠল, যা সুলতানি যুগের শেষকে আরও এগিয়ে নিয়ে আসে। যখন দিল্লির শাসন দুর্বল হচ্ছে তখন কিন্তু বাংলায় স্বাধীন সুলতানি বংশ বেশ শক্তিশালী হয়ে উঠছে। বাংলার অন্যতম বড় স্থাপত্য পান্ডুয়ার যে বিখ্যাত আদিনা মসজিদ, ওটা কে বানিয়েছিলেন? এর নির্মাতা ছিলেন বাংলারই সুলতান সিকান্দার শাহ। ঠিক ওই সময়েই দক্ষিণ ভারতে একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছিল, বিজয়নগর সাম্রাজ্য। কোন কোন বিখ্যাত বিদেশি পর্যটক এই সাম্রাজ্যে এসেছিলেন জানেন? যেমনটা এখানে দেখা যাচ্ছে, নিকোলো কন্টি, পেজ, নুনিজ, আবুর্দু রাজ্জাক। এদের মতো পর্যটকরা এখানকার ঐশ্বর্য দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলেন। দাক্ষিণাত্যের আরেকটা খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল বাহমনি সাম্রাজ্য। তো এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ, যিনি 1347 খ্রিস্টাব্দে এই রাজ্যের গোড়াপত্তন করেন। আবার একটু বাংলায় ফেরা যাক। শেরশাহের কাছে হেরে যাওয়ার আগে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? তিনি ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আর তার পতনের সঙ্গেই বাংলার স্বাধীন সুলতানি আমলের অবসান হয়। আর এই হলো আমাদের শেষ প্রশ্ন, দিল্লি সুলতানির একেবারে শেষ সুলতান কে ছিলেন? তিনি ছিলেন ইব্রাহিম লোদি, যিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন। আর এখানেই আজকের আলোচনাটা আমরা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে। আচ্ছা, এই যে সুলতানি যুগের পতন হলো, এটা কিভাবে একটা নতুন অধ্যায়ের মানে মুঘল সাম্রাজ্যের জন্য ভারতের দরজাটা পুরোপুরি খুলে দিল? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।